নমস্কার বন্ধুরা। কে জিতবে এবার? এনডিএ না ইন্ডিয়া? বিজেপি জিতবে না কংগ্রেস তার সহযোগীদের নিয়ে ক্ষমতায় আসবে? কে জিতবে সারা দেশে সবচেয়ে বড় প্রশ্ন। প্রত্যেকের দিন যদি 10 জন লোকের সঙ্গে কথা হয়, 10 জনের মধ্যে 9.5 জন ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো সময় এই প্রশ্নটা করে বসে, কে জিতবে? বিজেপি কি ক্ষমতায় আসবে আর একবার ফিরে, না কংগ্রেস অন্যদেরকে নিয়ে ক্ষমতায় আসবে? যদি টেলিফোন আসে 10টা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সে তামিলনাড়ু থেকে হোক, দিল্লিতে থেকে হোক, পশ্চিমবঙ্গ থেকে হোক, আসাম থেকেই হোক, যে কোনো জায়গা থেকেই 10টা যদি ফোন আসে, 10টা ফোনের 10টাতেই দেখি ঘুরিয়ে फिरिए प्रश्न, दादा क्या लगता है कौन आएगा, क्या होगा रिजल्ट, कौन जीत सकता है, क्या बीजेपी दोबारा आ सकता है, क्या कांग्रेस वापस आ सकता है सत्ता में? ঘুরিয়ে ফিরে এই প্রশ্নগুলো এই কারণে সবাই করে, বিভিন্ন কারণে বিভিন্ন জনের জীবন রেজাল্টের সঙ্গে যুক্ত করে ফেলেছে মানুষ। কেউ মনে করছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ব্যবসায়িক এই লাভ হবে, নানান ধরনের রাজনৈতিক, ব্যবসায়িক, আর্থিক অনেক ধরনের যার যার মতন করে লাভের কথা ভেবে রেখেছে। কেউ মনে করছে যে কংগ্রেস এলে এই সুযোগ সুবিধাটা পাওয়া যাবে, ওইটা পাওয়া যাবে, আরেকটা কিছু পাওয়া যাবে, কোনো একটা বিপদের থেকে বাঁচা যাবে, কোনো না কিছুর সঙ্গে মানুষ যুক্ত করে রেখেছে। যুক্ত করে রাখার কারণে মানুষ সবাই এত বেশি কিউরিয়াস, এত বেশি কৌতূহলী যে এটা আর পৃথিবীর কোনো দেশে দেখা যায় না, সবচেয়ে বেশি আমাদের দেশে এই জিনিসটা দেখা যায়। সবাই তার কারণে রেডিমেড জানতে চাইছেন, যে যারা একটু খবরাখবর রাখেন, যারা একটু চিন্তা করেন, যারা সব কিছু নিয়ে কম বেশি বিশ্লেষণ করেন এবং সারা দেশ দুনিয়া বোঝার চেষ্টা করেন, তারা কি মনে করেন সেই সূত্রেই সবাই জানতে চায়। তো যেহেতু অনেক লোকের বা প্রায় সব লোকের এটাই জিজ্ঞাসা, তো আমার মনে হয়েছে এটা নিয়েই একটা ভিডিওতে আলোচনা করি, তাহলে সবাই ঘরে বসেই এই আলোচনাটা শুনতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের মতামত দিতে পারবেন। তার কারণে এই কথাটা আগে বলে রাখি, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারও অবশ্যই করবেন। এখন কথা হলো, আমি যদি বলি যে এবার লড়াই সাংঘাতিক হাড্ডাহাড্ডি, আমার মনে হয় 100 জনের মধ্যে 70 জন এটা স্বীকার করে নেবেন। এই 70 জনের মধ্যে অনেকে আছেন যারা বিজেপির সমর্থক, তারাও মেনে নেবেন যে হ্যাঁ সত্যি এবারের লড়াইটা খুব হাড্ডাহাড্ডি লড়াই। কেন? কারণ 2019 সালে এই রকম লড়াই দেখা যায়নি। বিরোধীরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনার নরেন্দ্র মোদীজিকে বা বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারেনি। সেবার বিজেপির এবং নরেন্দ্র মোদীর যে পপুলারিটির গ্রাফ, সেটা অনেক উঁচুতে ছিল 2019-এ, এইবার তুলনায় অনেক নিচুতে। সেবার কংগ্রেস নেতাদের সেই রকম কোনো গ্রহণযোগ্যতাই ছিল না, বিরোধী নেতাদের সেই রকম কোনো গ্রহণযোগ্যতাই ছিল না। কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে প্রথম 5 বছরে যেভাবে বিরোধীদের উনি যা বলেছেন তাই বেদবাক্যের মতন মানুষ স্বীকার করে নিয়েছে, মানুষ মেনে নিয়েছে। উনি সবাইকে করাপ্ট বলেছেন, মানুষ করাপ্ট মেনে নিয়েছে এদেরকে। উনি কাউকে পাপ্পু বোঝাতে চেয়েছেন, মানুষও তাকে পাপ্পু হিসাবে মেনে নিয়েছে। কিন্তু এর পরের 5 বছরে এটা ধীরে ধীরে কমতে এমন জায়গায় এসেছে যে এখন আর বিরোধী নেতাদের কাউকে কেউ পাপ্পু বলে না। যতই আপনার ট্রোল করা হোক, যতই সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মিম বানিয়ে ছড়ানো হোক, মানুষ কিন্তু কেজরিওয়ালকেও এখন পাপ্পু বলে না, রাহুল গান্ধীকে তো প্রশ্নই আসে না, অখিলেশ যাদব বলেন, তারপর তেজস্বী যাদব বলেন, এরা সবাইকে এখন মানুষ এই নির্বাচনে সিরিয়াস লিডার হিসেবে মেনে নিয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ট্রেন্ডে, বিভিন্ন চ্যানেলে, তাদের যে চ্যানেলগুলো রয়েছে, ব্যক্তিগত চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলোতে যে ভিডিও কার বেশি দেখছে, কার কম দেখছে, তার বিভিন্ন সময় আমি আমার ভিডিওতে আমি আলোচনা করেছি তথ্য সহকারে, যে তথ্য 100% অথেন্টিক, যে তথ্যতে কোনো হেরাফেরি করা যায় না। তো এই সব কিছুই 19-এর সঙ্গে এই নির্বাচনকে ব্যতিক্রমী করে দিয়েছিল। কিন্তু এটাও ঠিক, 19 হোক, 2014 হোক, 2009 হোক, 2004 হোক, এমনকি 1999, 1998, 1996 এই নির্বাচনগুলোতেও নির্বাচন কমিশনার, ইলেকশন কমিশনারের ভূমিকা নিয়ে বা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এত অভিযোগ, এত আপত্তি,
এত সন্দেহ জাগেনি যা এবারে জেগেছে। এবারে এত বেশি মানুষ নির্বাচন কমিশনকে, আমিও যে বিভিন্ন পোল সেকশনে পোল দিয়েছি তাতেও দেখেছি মানুষের মধ্যে ম্যাক্সিমাম মানুষই নির্বাচন কমিশনকে এবার যথেষ্ট সন্দেহের দৃষ্টিতে দেখছেন। তো এটাও 2019-এর তুলনায় ব্যতিক্রমী। 2019 সালের আগে এত বেশি ইডি সিবিআই অপারেশন হয়নি যা হয়েছে গত 5 বছরে। 2019 সালের আগে নরেন্দ্র মোদী যখন নোটবন্দি করেছিলেন তখন নোটবন্দিকে মানুষ উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করেছিল। তিনি যখনই কোনো ভাষণের মধ্যে 8 বাজে বলতেন তখনই সঙ্গে সঙ্গেই সামনের অডিয়েন্স ব্যাপকভাবে উচ্ছ্বসিত হয়ে পড়তেন। এবং এটাও ঠিক যে 19 পর্যন্ত বা 19-এর নির্বাচনের আগে যেরকম ব্যাপক অডিয়েন্সের সাড়া বিজেপির নেতারা পেয়েছিলেন সেটা এবারের নির্বাচনের আগে প্রচার অভিযানে পাচ্ছে না, কিন্তু অনেক জায়গায় আবার পাচ্ছে না, এটাও সত্যি। তামিলনাড়ুতে ব্যাপকভাবে পেয়েছেন, পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে পেয়েছেন, এমন কোনো রাজ্যে অন্ধ্রপ্রদেশে পেয়েছেন, উড়িষ্যাতে পেয়েছেন, এরকম কিছু কিছু রাজ্যে ব্যাপকভাবে পেয়েছেন। তবে এই রাজ্যগুলোর কোনোটাতেই কিন্তু বিজেপি কখনো ক্ষমতায় আসেনি। যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় এসেছে কোনো না কোনো সময় বা এখনো ক্ষমতায় আসছে সেই রাজ্যগুলোতে কিন্তু তুলনামূলক অনেক কম রেসপন্স পাবলিকের তরফ থেকে। যে কোনো জনসভার ভিডিও যদি আপনারা একটু টেনে নিয়ে যদি দেখেন তাহলে আপনাদের সবার চোখের সামনে ভেসে উঠবে, এবং আপনারা দেখছেন বলেই আপনারাও এটা মানেন যে লড়াইটা এবার হাড্ডাহাড্ডি। কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পরিণতি কি হবে? শেষ পরিণতি কি বিজেপি ক্ষমতায় ফিরে আসবে? এখন বলা যায় সুব্রমণিয়াম স্বামী, তিনি বিজেপি নেতা, তিনি বিজেপির হয়ে এমপি ছিলেন। আগে তিনি জনতা পার্টির নেতা ছিলেন, পরবর্তী সময় জনতা পার্টিকে বিজেপিতে বিলীন করে দিয়ে তিনি বিজেপির এমপি হয়ে যান, বিজেপির নেতা হয়ে যান। এবং সুব্রমণিয়াম স্বামী যেহেতু সারা ভারতবর্ষে এক বিশাল পরিচিত নাম, বিভিন্ন সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং অর্থনীতিবিদ হিসাবেও তিনি তার সুখ্যাতি রয়েছে, রাজনৈতিক বিষয়ে তার সুখ্যাতি রয়েছে, এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন সময়ে মামলা পরিচালনা করার, উকিল না হয়ে ওকালতি করার কারণে তার আর একটা আলাদা সুখ্যাতি রয়েছে। সেই সুব্রমণিয়াম স্বামী স্পষ্টভাবে বিভিন্ন ইন্টারভিউ, আপনারা বিভিন্ন চ্যানেলে গেলে পরে আপনারা দেখে নিতে পারবেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হচ্ছেন না এবং ক্ষমতায় আসছেন না। একেবারে তাকে যতবার বলা হয়েছে যদি তিনি আসেন তিনি কোনো যদি মানতে রাজি না, কট্টরভাবে তিনি বলেছেন যে কোনোভাবেই নরেন্দ্র মোদীজি আরেকবার প্রধানমন্ত্রী হচ্ছেন না, তার মানে ক্ষমতায় আসছেন না। প্রশান্ত কিশোর, যিনি ভোট কুশলী হিসেবে পরিচিত, সে প্রশান্ত কিশোর একের পর এক টিভি চ্যানেলে হঠাৎ উদিত হয়ে ইন্টারভিউয়ে একেবারে সরাসরি বলেছেন যে বিজেপি 300 সিট তো পাবেই, তার চেয়ে বেশিও পেতে পারে, কম পাওয়ার সম্ভাবনা, এমনকি 272-এর নিচে নামার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। একদিকে সুব্রমণিয়াম স্বামী কোনোভাবেই নরেন্দ্র মোদীজির আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন না, আর একদিকে প্রশান্ত কিশোর কোনোভাবে নরেন্দ্র মোদীর হারার সম্ভাবনা দেখছেন না। নির্মলা সীতারামন, তিনি দেশের অর্থমন্ত্রী, ওনার হাজব্যান্ড হলেন পারকালা প্রভাকর, তিনি বলছেন একের পর এক ইন্টারভিউ কোনোভাবেই বিজেপি ক্ষমতায় আসছে এরকম সম্ভাবনা তিনি দেখছেন না। একেবারে দৃঢ়তার সঙ্গে তিনি বলছেন যে তিনি সোশ্যাল মিডিয়া লক্ষ্য করেন, তিনি দেশের বিভিন্ন রাজ্যে তিনি ঘোরাফেরা করেন, বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলেন, সব কিছু দেখে শুনে তার মনে হয়েছে যে ব্যাপকভাবে মানুষ অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে গেছে এবং মানুষ সরকারের পরিবর্তন চাইছে, এটা তার বক্তব্য। আবার আমেরিকার একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, সম্ভবত ভ্রেমার ওনার নাম, উনি একটা ইন্টারভিউ উনি বলেছেন যে নরেন্দ্র মোদীজি 295 থেকে 315 পর্যন্ত আসন পেতে পারে বিজেপি, অর্থাৎ বিজেপি ক্ষমতায় ফিরে আসছে বলে তিনি নিশ্চিত। এরকম বিভিন্ন অংশের। আবার যোগেন্দ্র যাদব, যিনি এই নির্বাচনের ফলাফল নিয়ে গবেষণা করে আগে আপনার এক্সিট পোলটো রাখতেন দেশের মানুষের সামনে এবং এর কারণে ওনার পরিচিতি গড়ে উঠেছিল। পরবর্তী সময় তিনি একটা ছোট্ট পার্টি বানিয়ে, তিনি একসময় আম আদমি পার্টিরও প্রতিষ্ঠাতা সদস্য অ্যাকচুয়ালি, এবং আমিও যখন আপনার আন্না আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আন্না আন্দোলন ত্রিপুরাতে আমি শুরু করেছিলাম, আমি নেতৃত্ব দিয়েছিলাম, এবং সেই সুবাদে দিল্লিতে আমন্ত্রিত হয়ে যাওয়ার পরে আন্না আন্দোলনের যারা নেতারা ছিল তাদের সঙ্গে যখন আমার বৈঠক হয় তখন যোগেন্দ্র যাদবের সঙ্গে আমার কথাবার্তা হয়,
অরবিন্দ কেজরিওয়াল, যোগেন্দ্র যাদব, মনীষ সিসোদিয়া তো আমার সঙ্গে মিটিং করতে আগরতলাতে এসেছিলেন, প্রশান্ত ভূষণ টোষণ, এদের সঙ্গে সেই সময় একটা আলোচনা করার সুযোগ হয়েছিল, সেটা কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে। সেই যোগেন্দ্র যাদব বলছেন যে বিজেপি কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না, 272 পাচ্ছে না, 272-এর নিচে থাকছে, অর্থাৎ ক্ষমতায় ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না। এটা হলো বিজেপির তরফ। এখন এনডিএ কি ক্ষমতা, ইন্ডিয়া কি তার মানে ক্ষমতায় চলে আসবে? এখন কথা হলো বিজেপি যদি 272 না পায় কোনোভাবেই, তাহলেই যে ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে আসবে তার কোনো কিন্তু গ্যারান্টি নাই, মনে রাখতে হবে এটা। কারণ হলো যদি সেক্ষেত্রে অন্য এনডিএর অন্য শরিক দলগুলো যদি সাফিসিয়েন্ট সিট পেয়ে যায় এবং উভয়ের সিট মিলিয়ে যদি 272 ক্রস করে, তাহলে আর ইন্ডিয়া জোটের স্বপ্ন পূরণ হচ্ছে না। অথবা ধরেন বিজেপি 272 সিট পেল না, কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করে দিল। কারণ রাজনীতিতে সবই সম্ভব, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। এমনকি অরবিন্দ কেজরিওয়াল যদি সমর্থন করে দেয়, অবাক হওয়ার মতো কিচ্ছু নাই। কারণ আজকে যে শত্রু সে যে কালকে বন্ধু হবে না, তার কোনো গ্যারান্টি পলিটিক্সে কেউ কোনোদিন দিতে পারে না। সুতরাং তার সম্ভাবনাও সেক্ষেত্রে উড়িয়ে দেওয়া যাবে না। আবার যদি উদ্ধব ঠাকরে সেই ক্ষেত্রে তার শর্ত টর্ত মেনে নিলে বিজেপি, সেক্ষেত্রে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, উদ্ধব ঠাকরে যদি আবার ধরুন এনডিএতে ফিরে আসেন, তাহলে অবাক হওয়ার মতন কিচ্ছু থাকবে না। যদি দেখেন আপনার উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক এনডিএ জোটে চলে এলেন, অবাক হওয়ার মতো কিছু নাই। অন্যদিকে যদি ধরেন বিজেপি 272 পেল না, আমার ধারণা অনুযায়ী, আমি স্পষ্টভাবে বলি, কোনো ধরনের ভণ্ডামি নাই, অনেকে ভণ্ডামি করে, আমি ভণ্ডামি করি না কোনোদিন, এগুলি পছন্দ করি না। আমার ধারণাও 272-এর নিচে থাকবে বিজেপির মোট সংখ্যা। এখন 272-এর নিচে কতটা নিচে থাকবে সেটা বলতে পারবো না, কিন্তু আমার ধারণা, সার্বিক আন্ডারস্ট্যান্ডিংয়ের পরে আমার ধারণা 272+ বিজেপির হচ্ছে না। কিন্তু এমন যদি হয় ধরেন বিজেপি 272-এর খানিকটা নিচে চলে গেল, সেই সময়ে যদি দেখেন যে নীতিশ কুমার এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটে চলে গেলেন, অবাক হওয়ার কিছু থাকবে না। সেই সময়ে যদি দেখেন এনসিপির অজিত পাওয়ার এনসিপিকে সঙ্গে নিয়ে এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে চলে গেলেন, শরদ পাওয়ারের নেতৃত্বাধীন, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে চলে গেলেন, অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। সেই সময় যদি দেখেন যে এনডিএর আরও অনেক শরীর, আঠাওয়ালে সাহেব তিনি যদি এনডিএ ছেড়ে ইন্ডিয়াতে চলে যান, এবং সেই সময় যদি এরা কি করবে, সবচেয়ে বড় যুক্তি রাখবে ধর্মনিরপেক্ষতা। এরা আগেও ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় সবচেয়ে বড়, বিজেপিকে ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যুক্তি ছিল। আর এই রকম যদি ক্ষেত্র অবস্থা তৈরি হয়, তখন এরাও দেখবেন, বলবেন যে এই ধর্মনিরপেক্ষতার কাঠামোকে ধ্বংস করে দিচ্ছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ধর্মনিরপেক্ষ ভারতের সাংবিধানিক ব্যবস্থাকে রক্ষা করার স্বার্থে আমরা বিজেপি থেকে দূরে চলে যাচ্ছি। তখন এই একটা যুক্তি দেখিয়ে, সহজ একটা শর্ত যুক্তি দেখিয়ে দেখবেন তখন হয়তো অনেকে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে জোড়াতালি দিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে আসতে পারে। তো বিভিন্ন রকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, কিন্তু কোনটাই ক্রিয়েট হবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারছে না। এমনকি আগামীকালকে অর্থাৎ 1 জুন সন্ধ্যাবেলায় যখন এক্সিট পোল প্রকাশিত হবে, আমার মনে হয় এইবারে ভারতবর্ষের 100 জনের মধ্যে 70 জনের বেশি মানুষ, 70 জন অন্তপক্ষে, 70 জন মিনিমাম মানুষ এক্সিট পোলকে বিশ্বাস করতে চাইবেন না। 30 জন 100 জনের মধ্যে বিশ্বাস করে নেবেন অন্ধভাবে। কিন্তু আমার মনে হয়, এটা আমার ধারণা, কেননা এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা অনেক নষ্ট হয়ে গেছে। বহু মানুষ মনে করছেন যে এক্সিট পোলটা পয়সা দিয়ে কোনো রাজনৈতিক দল করিয়ে নিয়ে তাদের মতন করে একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সামনে রাখবে। সুতরাং এক্সিট পোলটা মূলত কোনো স্বাধীন সংগঠনের এক্সিট পোল হিসেবে মানুষ বিবেচিত করবে না, সেটাকে কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দলের পয়সা খেয়ে তাদের স্বার্থ রক্ষার জন্য তাদের হয়ে একটা সামনে চিত্র তৈরি করার জন্য এক্সিট পোল হিসেবে মানুষ দেখবে। এটা সারা ভারতবর্ষে হবে বলে আমার ধারণায়। এই রকম একটা অবস্থাতে
অ্যাকচুয়ালি দেশের কোনো মানুষের পক্ষে গ্যারান্টি দিয়ে বলা এই মুহূর্তে একেবারে অসম্ভব যে কে আসছে। হ্যাঁ, বলে দেবে যারা বিজেপির কট্টর সমর্থক, তারা বলে দেবে যে বিজেপি 100% আসছে ক্ষমতায়, বিজেপি 300 সিট পাবে। যেমন প্রশান্ত কিশোরও বলেছেন, প্রশান্ত কিশোরকে অনেকে এখন বিজেপির এজেন্ট বলছে, বিজেপির কট্টর সমর্থক বলছেন। নরেন্দ্র মোদীজির সঙ্গে গোপন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বলে বিহারে তার জনসুরাজ পার্টিকে ভবিষ্যতে আপনার নীতিশ কুমারের জেডিইউ এর অল্টারনেটিভ হিসেবে দাঁড় করানোর জন্য একটা গোপন বোঝাপড়া হিসেবে এগুলি সব তুলে ধরছে মানুষ। কিন্তু আমি এটা জানি যে কংগ্রেসের কট্টর সমর্থক যেমন বলবে যে না ইন্ডিয়া জোটেই আসছে, তার পেছনে কোনো অঙ্ক নাই, হয়তো যুক্তি নাই, আবেগ। এক্ষেত্রে আবেগের কথা বলে। বিজেপির পক্ষে একটা আবেগ, সুতরাং বিজেপি 300 বেশি পাবে। কংগ্রেসের পক্ষে একটা আবেগ, সুতরাং কেউ বলবে তো কংগ্রেস একাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে, কেউ বলবে কংগ্রেস 100% শিওর ক্ষমতায় আসছে। কিন্তু তার পেছনে কোনো অঙ্ক নাই। যখনই অঙ্ক করতে বসবেন তখন কোনো অঙ্ক, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, কোনো অঙ্ককে আপনি সার্টেনলি কোনো একটি পলিটিক্যাল জোট অথবা পার্টির পক্ষে 272+ এই অবস্থানে মেলাতে পারবেন না। যদি কেউ পারেন তাহলে মিলিয়ে দেখান, কমেন্ট বক্সটা আপনার জন্য খোলা রয়েছে। বাকিটা কথা হবে। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ।